বিশ্বকাপ শেষ, নতুন চ্যাম্পিয়ন স্পেন। স্পেন কিভাবে চ্যাম্পিয়ন হলো? ইজ ইট মাস্টার ক্লাস অফ ফুটবল? ইজ ইট ফুটবল প্র্যাকটিস? ইজ ইট পিওর কম্বিনেশন অফ টিম? আজকের এই ভিডিওতে সেই ধরনের একটা ডিপ অ্যানালাইসিস করব, আবেগ নয়, কমপ্লিটলি ফুটবল আইকিউ দিয়ে দেখব কিভাবে স্পেন তাদের সেকেন্ড স্টার জিতে নিল 2026-এ। দেখেন, আপনি যদি পুরো খেলাটা দেখে থাকেন তাহলে একটু অ্যানালাইসিস করি, পুরো খেলাটার জায়গাটা একটু ডিপলি থরলি ভাবি। স্পেনের যে টিম কম্বিনেশন ছিল, স্পেনের টিম কম্বিনেশনের জায়গাটা এত স্মুথ ছিল, এত টেকটিসফুল ছিল। আমরা সবাই খেলা দেখি, আমরা সবাই গোলের মাধ্যমে জয় পরাজয় বিবেচনা করি, কিন্তু একটা গোল ক্রিয়েট করার জন্য তাকে গোলের যে বিল্ড আপটা তৈরি করতে হয়, ম্যান টু ম্যান পাস। স্পেনের খেলা দেখে যেটা মনে হয়েছে যে স্পেন এই টুর্নামেন্টে যে এত শক্তিশালী দল, যে বিষয়গুলো দেখে মনে হয়েছে তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে প্রত্যেকটা প্লেয়ার জানে ওয়েন দে পাস, ওয়ার দে পাস, অ্যাকচুয়ালি ওয়েন দে শুড বি স্লো ডাউন, কোথায় পাসটা যাবে বা কোন টেকটিসে অ্যাটাকটা হবে, বা অ্যাটাকটা যদি দেয় সেখানে অপোনিয়ন কাউন্টার অ্যাটাকে যেন কাউন্টার অ্যাটাকগুলো ভয়ানক না হতে পারে, সেই যে ডিফেন্সিভ মেথড। একজন দর্শক অ্যাঙ্গেল থেকে আমরা ন্যাচারালি ফুটবলের খেলা দেখি গোলের হিসাব করে এবং গোলটা দেখার জন্য উদ্গ্রীব থাকি, কিন্তু একজন কোচ তার জায়গা থেকে ফুটবলটা দেখে রাশ ডিফেন্স, যেখানে আমি গোল হজম করব না। দেখেন, পুরা টুর্নামেন্ট জুড়ে ওয়ার্ল্ড কাপ একটা বাস্ট আসর, এখানে 7টা ম্যাচের টুর্নামেন্ট, প্রত্যেক দিনই একজন নতুন হিরো, একজন নতুন একটা মেথডে, একটা গেম প্ল্যানে অপোনেন্ট একটা গেমের সাথে খেলতে হয়, যে জায়গায় এই 7 ম্যাচের টুর্নামেন্টে প্রত্যেক দিনই নতুন নতুন ঘটনা ঘটে। সেই জায়গায় নিজেদের মনোবল, স্ট্যাবিলিটি ঠিক রেখে প্র্যাকটিস এবং মাস্টার ক্লাস ফুটবলটা মাঠে প্রদর্শন করতে পারলেই তো চ্যাম্পিয়ন হয়। সেই জায়গায় স্পেনের যে নিদর্শনগুলো ছিল, স্পেন সেই সূক্ষ্ম পাসের জায়গাগুলো যেমন তাদের সলভিং করছে, কাউন্টার অ্যাটাকগুলো যেভাবে বন্ধ করেছে, সেই সাথে প্লেয়ার অ্যানালাইসিসমেন্ট, বিশেষ করে রিপ্লেসগুলো খুবই দুর্দান্ত। আপনি ফাইনালের দিকে তাকান, ফাইনালে রড্রি তার জায়গা থেকে অ্যাক্টিভ ছিল। আপনি দেখছেন রড্রির মেথড অফ লাস্টে রেটিং পয়েন্ট ছিল অলমোস্ট 8-এর কাছাকাছি, সেই জায়গায়। এবং যে নামটা সবচেয়ে বেশি আলোচিত, যা আলোচনার জায়গায় আসছে, সেটা হচ্ছে কুকুরুয়া তার জায়গা থেকে যেভাবে অ্যাক্টিভ ছিল, সেই জায়গা থেকে বা লাস্ট পর্যন্ত ফের্নান তোরেসকে যেভাবে রিপ্লেস করে নিয়ে আসা হলো, ফের্নান তোরেসের জায়গায় সে যেভাবে ওই উইংয়ে যখন নিকো উইলিয়ামস নামলো, নিকো উইলিয়ামসের যে স্পিডটা বাড়ার পরে যে ধরনের প্যাশনেট ফুটবল ক্রিয়েট হলো, এই ধরনের প্যাশনেট ফুটবল আসলে টেকনিক্যাল মাস্টার ক্লাসের কাছে যে আর্জেন্টিনা হেরে গেছে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। যে জায়গাগুলো সবচেয়ে বেশি নোটিশেবল সেটা হচ্ছে যখন একটা আক্রমণ শেষ হয়, যখন একটা আক্রমণের চূড়ান্ত ধারায় যায়, তখন যদি ওয়ান পিপল বল মিস করে, তখন সেটা যদি কাউন্টার অ্যাটাকে, কিন্তু ভয়াবহ একটা কাউন্টার অ্যাটাক বা একটা ট্রাফ অ্যাটাক হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু স্পেন খুব ভালোভাবে মোটিভেট করেছে। তাদের যে পাস অ্যাঙ্গেল, তাদের যে ম্যান টু ম্যান পাস করে গিয়ে যে ধরনের একটা টেকনিক্যাল অ্যাটাকে যাওয়ার কথা, সেই অ্যাটাকগুলো একটু তাকান। অ্যাটাকগুলো যদি কোনোভাবে পাসিং ট্রাপ যাকে বলি আমরা ফুটবলের ভাষায়, এই পাসিং ট্রাপ যদি কোনো জায়গায় মিস করে, স্লিপ করে, তাহলে কিন্তু ভয়াবহ একটা অ্যাটাকের শিকার হতে হয়। কিন্তু স্পেনের প্রত্যেকটা প্লেয়ারদের মনে হয় মুখস্থ যে পরবর্তী স্টেপটা কী হবে, বা পরবর্তী রিকোজিশনটা কী হবে, বা পরবর্তী কোথায় মুভ করতে হবে। এই ধরনের যে মাস্টার ক্লাস টেকনিক্যাল যে অ্যানালাইসিসগুলো এই স্পেন টিমের মধ্যে দেখা গেছে, বা স্পেনের যে মাস্টার ক্লাস কম্বিনেশনটা দেখা গেছে, এটাই স্পেন ফুটবলকে অন্য জায়গায় নিয়ে গেছে। অনেকেই বলতে পারেন স্পেন তো টিকে টাকা ফুটবল খেলে, যেটাকে অনেকে আমাদের মানে আমাদের সরল ভাষায় আমরা অনেকে বলি গণতান্ত্রিক ফুটবল, মানে সব প্লেয়ার একবার পাস করে একটা ছোট ছোট পাসের মধ্য দিয়ে একটা আক্রমণ বিল্ড আপ হবে। কিন্তু ভাই, দিটস কমপ্লিটলি রং। স্পেন টিম, মানে বর্তমান যে স্পেন টিমকে আমরা দেখেছি 2026-এ যে স্পেন টিম, এটা 2010-এর স্পেন টিম না। এখানে আধুনিক ফুটবলের এক পারপাস শো ছিল, সেটা আমরা প্রত্যেকটা ম্যাচে ফলো করেছি। যে ম্যাচটা কেপ ভার্দের সাথে ড্র করেছে, সেখান থেকে আর্জেন্টিনার সাথে 1-0 গোলে উইন করে তারা যে চ্যাম্পিয়ন হয়েছে, প্রত্যেকটা ম্যাচের মধ্যে সেই ধরনের মাধুর্য ছিল। আপনি দেখেন, এই টুর্নামেন্টের যখন আমরা টপ 5 লিস্ট করলাম, তখন স্পেনকে আমরা টপ 3-তে রেখেছিলাম, আমরা ফ্রান্সকে টপ 1-এ রেখেছিলাম, আর্জেন্টিনা 2, ইংল্যান্ড 4 এবং ব্রাজিলকে আমরা 5-এ রেখেছিলাম। কিন্তু সব মিলিয়ে দেখবেন যে এই জায়গায়
ফ্রান্স তো একটা শক্তিশালী দল, ফ্রান্স এ বিষয়ে কোনো কারো দ্বিধা নাই, কিন্তু ফ্রান্সকে যেভাবে ডমিনেট করে সেমিফাইনালে নিজেদের যে আধিপত্য দেখিয়েছে স্পেন, সেই জায়গায় খেয়াল করবেন যে প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে মিডফিল্ডের জায়গায়, বিশেষ করে ডিফেন্সিং জায়গায়, বিশেষ করে উইং পজিশন যখন আক্রমণ বিল্ড আপ করে, তখন তাদের যে এই ম্যান টু ম্যান ভেরিয়েশন, এবং সেই জায়গায় লামিন ইয়ামালের মতো তরুণ উদীয়মান যে তারকা, তারা যে বিশ্ব শাসন করবে, এবং সেই জায়গা থেকে যে টেকনিক্যাল গ্রুমিংটা তৈরি হয়, সেখানে কিন্তু এই যে ধরনের আধুনিক টেকনিক্যাল ফুটবলের যে একটা মাধুর্যপূর্ণ শো দেখেছি, সেটা আসলে এই তাদেরকে টাইটেল স্পন্সর করতে বাধ্য করেছে। এবং আমরা ফাইনাল দেখে অনেক দর্শকই অকপটে স্বীকার করেছি যে স্পেন ডিজার্ভ দ্য ট্রফি। অ্যাকচুয়ালি সেটাই ঘটেছে, অ্যাকচুয়ালি ফুটবল উইন করেছে, মাঠের ফুটবল উইন করেছে, মাস্টার ক্লাস প্যাশনেট ফুটবল উইন করেছে। সত্যি কথা বলতে আপনার মতবাদ কি? এই টেকনিক্যাল ফুটবলই কি একটা ট্রফি জিতে নিয়ে যেতে পারে, নাকি এই মাস্টার ব্রেক থ্রু বা টিম কম্বিনেশন বা অল টিম স্যাক্রিফাইস তুমেই একটা এই ফুটবল টুর্নামেন্টটা স্পেন শেষ করেছে? আপনার কি মনে হয় যে প্রত্যেক টিমমেট তার জায়গা থেকে স্যাক্রিফাইস করেই এই টুর্নামেন্টের টাইটেলটা তাদের নিজেদের করে নিয়েছে? জানাতে পারেন কমেন্টসে। আর এরকমের ডিপ থ্রো অ্যানালাইসিস পরবর্তীতে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে পারেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।